নমস্কার, বাংলা স্পিয়ারের দ্বিতীয় ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালই আপনাদের আমি বলেছিলাম সঞ্জীব খান্নার সামনে আজ এক অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। অর্থাৎ 1991 সালে ভারতবর্ষের সংসদ আমাদের ধর্মীয় স্থানগুলি নিয়ে যে ঐতিহাসিক আইনটি তৈরি করেছিল এবং সুপ্রিম কোর্ট তা অনুমোদন করেছিল, সেটা রক্ষিত হবে না সেটাকে অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায় দিয়ে বসবেন। আজ যথারীতি শুনানি শুরু হয়েছিল, খুব সংক্ষিপ্ত শুনানি, কিন্তু এর মধ্যেই সঞ্জীব খান্না এমন একটি ছোট্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়ে বসেছেন যাতে ভারতবর্ষ জুড়ে নানা জায়গায় চলা নিম্ন আদালতে বিবিধ ধর্মীয় স্থানের মালিকানা এবং চরিত্র নিয়ে যেসব স্যুট পেন্ডিং আছে তার কোনোটার কোনো কোর্ট কোনো রকম ডেফিনিটিভ অর্ডার বা চূড়ান্ত নির্দেশ দিতে পারবে না। এটাই তো আমাদের কাছে প্রত্যাশিত ছিল। দেখুন, আজকেই পুরোদস্তুর শুনানি হতে পারত যদি কেন্দ্রীয় সরকার এই পিটিশনগুলো সম্পর্কে তাদের যা লিখিত বক্তব্য সেটা আদালত কক্ষে সময় মতো জমা করে দিতেন। 2020 সালে প্রথম পিটিশন জমা পড়েছে এই আইনটির বিরুদ্ধে। তারপরে 4 বছর কেটে গেল, আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও তাদের লিখিত জবাব দাখিল করা হয়নি। এই যে একটা ডেলিবারেটলি কোর্টের আদেশকে অবজ্ঞা করে চলা, আমরা লক্ষ্য করে দেখেছি কেন্দ্রীয় সরকারের কৌশলীরা তখনই সেটা করেন যখন তারা বুঝতে পারেন যে এই রায়ের ফলাফল সরকারকে হয়তো বেকায়দায় ফেলে দেবে। একই রকম কথা গতকালই সুপ্রিম কোর্টের আরেকটি বেঞ্চ থেকে বলা হয়েছে যে সরকারের তো ফৌজদারি মামলা করার জন্য এতজন কৌশলী আছেন, কিন্তু বারে বারেই দেখা যায় যে কোনো কোনো মামলায় সময় তারা হঠাৎ হঠাৎ অনুপস্থিত হয়ে পড়েন। তার মানে হচ্ছে সুপ্রিম কোর্টকে আমি আপনি আমাদের মতো সাধারণ নাগরিক যদি তার আদেশকে ক্রমাগত অবজ্ঞা করে চলি এবং বারবার বলা সত্ত্বেও লিখিত বক্তব্য জমা না করি, তাহলে কি সুপ্রিম কোর্ট আমার আবেদন গ্রাহ্য করবে বা আমার প্রতিবাদ গ্রাহ্য করবে, না ডাস্টবিনে ফেলে দেবে? কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, ভারী ভারী নাম। অতএব তাদের 7 খুন মাপ। শেষ পর্যন্ত সঞ্জীব খান্না আজকে পরিষ্কার বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে 4 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে তাদের মতামত লিখিতভাবে জানাতে হবেই। তারপরে শুরু হবে চূড়ান্ত শুনানি। কিন্তু সূচনার দিনেই অন্তর্বর্তীকালীন আদেশে এই 3 বিচারপতির বেঞ্চ যে আলোর রেখাটা ফুটিয়ে দিলেন, সেটাই যদি বহাল থাকে তাহলে শুধু যে দেশে সাম্প্রদায়িক অশান্তি, ধর্মীয় স্থানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি এড়ানো যাবে তাই নয়, এই উপর্যুপরি
এই যে একটার পর একটা তৈরি করা বিবাদ, সেগুলো চিরতরে বন্ধ করে দেওয়া যাবে। আজকে শুনানি চলাকালীন 3 জন বিচারপতির মধ্যে একজন কেভি বিশ্বনাথন, তিনি অযোধ্যা সংক্রান্ত 5 সদস্যের কনস্টিটিউশন বেঞ্চের রায়ের উল্লেখ করে বলেন যে সিভিল কোর্টস ক্যানট রান এ রেস with the Supreme Court when a constitution bench had set out certain principles. তার মানে কোন দেশে আমরা বাস করি, যে দেশে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চ যখন একটি মামলায় সুনির্দিষ্ট করে কিছু নীতি প্রণয়ন করে দিয়েছে, তখন তা সত্ত্বেও ভারতবর্ষের তলার দিকের সিভিল কোর্টগুলি, দেওয়ানি আদালতগুলি কোন অধিকারে সুপ্রিম কোর্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে জানতে পারো না। আসলে আমরা বিচার বিভাগের সুপারস্ট্রাকচারটা দেখতে অভ্যস্ত। সেখানে পান থেকে চুন ঘষলে তবু একটা সমালোচনার সম্ভাবনা থাকে, পাদপ্রদীপের তলায় বিবিধ রায় কাটাছেঁড়া করা হয়। কিন্তু যখন সেই বিচার ব্যবস্থা একেবারে ক্রমশ নামতে সবচেয়ে নিচু তলায় গিয়ে হাজির হয়, তখন কি বিচারকরা আইনের দ্বারা চালিত হন, না ভাবাবেগের দ্বারা, না রাজনৈতিক আনুগত্যের দ্বারা, না শাসকের রক্তচক্ষুর ভয়? কোনটা যে তাদের সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, আমাদের দেশে সেটা বোঝা খুব মুশকিল। কিন্তু সর্বত্রই যদি একই রকম নির্দেশ তলাকার আদালত থেকে আসতে থাকে, যেটা দৃশ্যতই একটা পক্ষকে সমর্থন করছে, তখন তো মনে হয় যে আপাত দৃষ্টিতে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও আসলে উদ্দেশ্যটা কোথাও একই সূত্রে গাঁথা আছে। এখন ভারতবর্ষকে ঠিক করতে হবে, নরেন্দ্র মোদীর সরকারকে ঠিক করতে হবে, তিনি বিকশিত ভারত গড়বেন, ভারতের অর্থনীতিকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পর্যবসিত করবেন, 5 ট্রিলিয়ন ইকোনমি করবেন, না জনপদে মন্দির মসজিদ কোনোটার তলায় শিবলিঙ্গ আছে কিনা, কোথাও মা কালীর হাত দেখা গেছে কিনা, এই নিয়ে বিবাদ বিসম্বাদ গোটা দেশ জুড়ে এমন আইন শৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করবে যে অলরেডি যেসব বিদেশি ইনভেস্টার এখানে এসেছেন কিংবা শেয়ার মার্কেটে টাকা জমা করেছেন, তারাই তো পালিয়ে যাবেন। সুতরাং পলিটিক্যাল স্টেবিলিটি is a sine qua non for the country's development. আশা করব এই একটি বিষয় অন্তত নরেন্দ্র মোদী প্রশাসন করা হবেন এবং কোনো রকম বিচ্যুতি দেখাবেন না। এমনকি আরএসএস এর প্রধান মোহন ভাগবত এ ব্যাপারে অত্যন্ত র্যাশনাল একটা দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। গতকাল আমি তার কথা বলেছি। তিনি পরিষ্কার বলেছেন, প্রত্যেকটি দেশের মসজিদের তলায় একটা করে শিবলিঙ্গ খোঁজার কোনো অর্থ হয় না।
তার মানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রাম জন্মভূমি নিয়ে যা হবার হয়ে গেছে, অযোধ্যায় রামের মন্দির নির্মাণের সংকল্পে আমরা একেবারে দৃঢ়তার সঙ্গে অবিচল ছিলাম, সেই আশা আমাদের পূরণ হয়ে গেছে। অতএব ইতিহাসকে কবর থেকে খুঁড়ে প্রতিটি পায়ে পায়ে বিবাদ তৈরি করা, এটা কোনো সভ্য সমাজের লক্ষ্য হতে পারে না। সুতরাং আজকে শুনানি শুরু হোক, সেইভাবে বিস্তারিত শুনানি না হলেও অন্তর্বর্তীকালীন রায়টি যথেষ্ট বলে আপাতত মনে করা হচ্ছে। এবার প্রশ্ন উঠতে পারে, আচ্ছা সত্যিই যদি 1991 সালের ওই আইনে 4 নম্বর ধারায় পরিষ্কার করে একথা বলা হয়ে থাকে যে দেশের কোনো কোর্ট এ সংক্রান্ত কোনো মামলা শুনতেই পারবে না, কেননা 1947 সালের 15ই আগস্ট যে ধর্মীয় স্থানের যে অবস্থান ছিল সেটাই রক্ষা করতে হবে, তাহলে অন্তত গত 4 বছরে 10টা মামলা রুজু হলো কিসের ভিত্তিতে? এখানেই চলে আসে প্রাক্তন বিচারপতি, শেয়ালের চেয়েও ধূর্ত DY চন্দ্রচূড়ের কৃতকর্মের কথা। বস্তুত তার মুখনিসৃত একটি বাক্যের উপর নির্ভর করেই গত 2 বছরে অন্তত 10টা জায়গায় মামলা শুরু হয়েছে। যে কথাটা তিনি মুখে বলেছিলেন সেটা কিন্তু তিনি তার আদেশে সেদিন লেখেননি, তথাপি তার বলা মুখের কথা, যার কোনো আইনত সেভাবে ভিত্তি নেই, সেটার উপরে নির্ভর করে দেশে যে বিভিন্ন অসাধু উদ্দেশ্য নিয়ে চলা লোক একের পর এক মামলা ঠুকে চলেছে, সেটাও কিন্তু চন্দ্রচূড়ের গোচরে ছিল। কিন্তু 2024 সালের নভেম্বর পর্যন্ত সব কিছু জেনে শুনেও তিনি রাগ কাড়েননি। তিনি নির্দেশ দেননি একথা বলে যে আমার মুখে আদালতে শুনানি চলাকালীন একটি মন্তব্যকে কখনো সুপ্রিম কোর্টের আদেশ বলে ধার্য করা যায় না। অতএব এই কাজটি যারা করছেন, আমার মুখের কথাকে আইন বলে মনে করে যে যার মতো মামলা ঠুকে যাচ্ছেন, তাদের আমি পরিষ্কার বলে দিতে চাই যে এ কাজ করার অধিকার তাদের নেই। সুতরাং 1991 সালের ওই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হওয়ার পরে সুপ্রিম কোর্ট যা চূড়ান্ত রায় দেবে, তা শেষ না হওয়া পর্যন্ত নিম্নতলায় কোনো আদালত কোনো রকমভাবে এ সংক্রান্ত কোনো মামলা গ্রহণ করতে পারবে না। যদি চন্দ্রচূড়ের বিবেক পরিষ্কার হতো, উদ্দেশ্য সাদাসিধে হতো এবং প্রধান বিচারপতি সুলভ হতো, তাহলে অবশ্যই তিনি সে কাজ করতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি 2022 সালে এ সংক্রান্ত একটি মামলায় শুনানি করতে গিয়ে সেই যে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছিলেন, আজকে সাময়িকভাবে সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ
তার উপরে একটা ঢাকনা পরিয়ে দিল। যদিও এর স্থায়িত্ব সাময়িক, তবু গুরুত্বে এটা একটি মাইল ফলক। এই ঘটনাটি ঘটেছিল কবে? 2022 সালের 21শে মে। সেদিনই চন্দ্রচূড় হঠাৎ মন্তব্য করে বসেন, আচ্ছা, কোনো ধর্মস্থানের যদি সমীক্ষা হয় তাহলে সেটা তো 1991 আইনের পরিপন্থী হতে পারে না। অর্থাৎ যেখানে পরিষ্কার বলা আছে কোনো মামলা নিতেই পারা যাবে না, সেখানে কেউ যদি এসে বলে, হুজুর, আমি মনে করি যে ওই জ্ঞানবাপী মসজিদের একটা অংশে শিবলিঙ্গ আছে এবং সেখানে আমাদের অধিকার আছে নিয়মিত পূজা পাঠ করার, অতএব আমাদের দাবি সঙ্গত কিনা সেটা জানার জন্য এসআইকে দায়িত্ব দেওয়া হোক। এসআই সমীক্ষা চালাক, সমীক্ষা চালানোর পরে তারা যা রিপোর্ট দেবে তার ভিত্তিতে আদালত যে সিদ্ধান্ত নেবার নিক। তর্কের খাতিরে যদি আমি কথা বলি যে এমন একটি বিবাদের ক্ষেত্রে এসআই এসে বলে যে হ্যাঁ, ওখানে আগে একটা শিবলিঙ্গ ছিল, তাহলে কি সেই কোর্ট বলতে পারবে যে এবার থেকে তাহলে ওখানে পুজো পাঠ চালু হোক? পারতে পারে না, কেননা তার অর্থ হবে ওই যে জ্ঞানবাপী মসজিদ তার চরিত্র বদলে যাওয়া, সেটা যত আংশিকই হোক না কেন। সুতরাং এই যে ধিক ধিক করে আগুন দেশের চারদিকে জ্বলতে শুরু করেছে, তার সলতে পাকানোর কাজটা এই চন্দ্রচূড় সাহেবই করে গিয়েছিলেন। এবং তিনি কি বলেছিলেন সে তার দু চারটে কথা আমি স্মরণ করিয়ে দিয়ে আজকের এই এপিসোড শেষ করব। তিনি বলছেন, সাপোজ there is an agiary, মানে fire temple. Suppose there is a cross in another segment of the fire temple in the same complex. Act applies to it. Does the presence of the fireplace make the cross a fireplace? Does the presence of a cross make the fireplace a place of Christian worship? এবং এইরকম একটি therefore তিনি বলছেন, this hybrid character, forget this arena of contestation, is not unknown in India. What does the act therefore recognize? That the presence of a cross will not make an article of Christian faith into an article of Zoroastrian faith, nor does the presence of an article of Zoroastrian faith make it an article of Christian faith. But the ascertainment of a religious character of a place as a processual instrument may not necessarily fall foul of the provisions of section 3 and 4 of the Act. These are matters which we will not hazard an opinion in our order at all. ভাবা যায়? তার মানে ওখানে যদি একটা মসজিদের তলায় শিবলিঙ্গ দেখা যায় তাহলে মসজিদ মন্দির হবে না,
কিন্তু কেউ যদি এসে বলে যে এই মসজিদটার ধর্মীয় চরিত্র নিরূপণের জন্য একটা সমীক্ষা চালানো হোক, তাহলে সেটা তো একটা আইন বিরোধী দাবি বলে আপাত দৃষ্টিতে মনে হয় না। প্রধান বিচারপতির আসন থেকে ভারতবর্ষের মতো দেশে এইরকম একটি অমৃত বচন নিঃসৃত হলে তার পরিণতি কী হতে পারে, গত 4 বছর ধরে আমরা ক্রমাগত কখনো বেনারসে, কখনো সাম্বলে, কখনো রাজস্থানে, কখনো অন্য কোথাও ক্রমাগত দেখেই চলেছি। নমস্কার।